জুলাই সনদ স্বাক্ষরিত হবার পর থেকে এবং বিশেষ করে যেদিন নির্বাচনের তফসিল ঘোষণা হলো, গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হবে, এরপর থেকে গণভোটের আলাপ কিন্তু বাজার থেকে উঠে গেছে। বিএনপিকে আমরা দেখছি এই গণভোটের ব্যাপারে এমন একটা ধোঁয়াশা তৈরি করেছে, কেমন যেন একটা লুকোচুরি খেলার মতো একটা ভাব। এর ভিতরেই কথা বলেন, গণভোট নিয়ে কথা বলেন। আপনাদেরকে ধন্যবাদ। আমি আপনাদের কমেন্টস গুলো কিন্তু পড়ি, রিপ্লাই না দিতে পারলেও পড়ি। তো এই বিষয়টা আসলে আমাদের জারি রাখা দরকার। গণভোট এই ইস্যুটা যদি অত্যন্ত সচেতন ভাবে উঠিয়ে দেয়া যায় এবং সেই প্রসেসটাই চলছে, তাহলে কিন্তু আমাদের বড় বেশি ক্ষতি হয়ে যাবে। এখন আসুন, গণভোটের ব্যাপারে আসলে বিএনপি এই মুহূর্তে কি চিন্তা করছে এই বিষয়ে আমি কথা বলার আগে 3টা ভিডিও ক্লিপ আমি আপনাদেরকে, সবকিছুই ছোট ছোট, এটা দেখলে তারপরে আপনাদেরকে আমি ওই বিষয়ে কথা বলবো, তাহলে আপনাদের কাছে বুঝতে খুব সহজ হবে এবং পানির মতো পরিষ্কার হয়ে যাবে। আসুন ফখরুল ইসলাম আলমগীরের ভিডিওটা দেখি। আমাদের পার্টির স্ট্যান্ড সেটা নয়। আপনারা জানেন যে গণভোটে আমরা নিজেরাই একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন চেয়েছিলাম, সেভাবেই হয়েছে। এবং এই সংসদের 2016 সালে এবং 2023 সালে 31 দফার মাধ্যমে আমরা সেটা জাতির সামনে প্রস্তাব তুলে ধরেছিলাম। সুতরাং সংস্কার তো আমাদের মজ্জাগত, সংস্কার কি চলমান প্রক্রিয়া, সেখানে সংস্কার থাকবে, সেখানে না বলার তো কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয় না। আচ্ছা, ফখরুল ইসলাম আলমগীর এই বক্তব্য কখন দিলেন? যখন তার দলের নেতাকর্মীদের কাছ থেকে, তার বিভিন্ন মাঝারি মানের নেতাদের, হাই লেভেলের নেতার ভিতরে যখন মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, মানুষ যখন সমালোচনার মুখে এনেছে, ঠিক তখন ফখরুল ইসলাম আলমগীর যেন ওই কাটা ঘায়ের উপরে একটা মলমের প্রলেপ দিয়ে তিনি এটাকে একটু ঢাকার চেষ্টা করলেন, অর্থাৎ আমাদেরকে ভুলিয়ে দেবার চেষ্টা করলেন। এবার আসুন আমরা আমির খসরু মাহমুদের একটা বক্তব্য শুনি, তিনি গণভোটের ব্যাপারে কি বলছে দেখুন। গণভোট বলে কিছু নাই, গণভোট বলে কোনো আলোচনার বিষয় নেই। এটা ওখানেও কোনো এজেন্ডা ছিল না, এখন গণভোটের কোনো এজেন্ডা নেই। আর যেটা ছিল একমাত্র সেটা নির্বাচনের দিন যদি হয়, সেটার উপরে ঐক্যমত হয়েছে, শেষ হয়েছে। এরপরে নতুনভাবে ঐক্যমত হওয়ার কিছু নাই। যেটা ঐক্যমত হওয়ার অতটুকু হয়েছে, চ্যাপ্টার ওখানে ক্লোজ হয়েছে। তাহলে আমির খসরু মাহমুদ যখন গণভোটের ব্যাপারে এই ধরনের নেতিবাচক মন্তব্য করেন, তখন কি আমাদের আর কিছু বুঝতে বাকি থাকে যে এই বিএনপি গণভোটের ব্যাপারে কি চিন্তা ভাবনা করছে? আচ্ছা, নেতার কথা যেরকম, নেতাদের কথারই তো প্রতিফলিত হয় কর্মীদের মুখে। এবার আসুন আমরা ওই যে যুব দলের যে ছেলেটা, ওই যে নয়ন, সে কি বলছে গণভোটের ব্যাপারে, আসুন তার কথা শুনি একটু। আমার মনে হয় যে এই মুহূর্তে গণভোট নামে একটা ফাইজলামি করা, জাতির সাথে একটা তামাশা করা। জাতি যাচ্ছে এখন জাতীয় নির্বাচন, জাতীয় যাচ্ছে ব্যালটের মধ্যে দিয়ে ভোট, সেই ভোটের বাইরে গিয়ে ধন্যবাদ। হ্যাঁ, শুধু এখানেই কিন্তু শেষ নয়, শুধু নয়নই এরকম বলছে না। এবার আমাদের মির্জা আব্বাস ভাইয়ের যে ওয়াইফ আফরোজা আব্বাস, তিনিও দেখুন পোস্ট করেছেন। আচ্ছা, তাহলে এই যে নেতারা, এই মানের নেতারা যখন এই ধরনের কথা বলছেন, গণভোট করতে বলছেন, শুধু এখানেই শেষ নয়। একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা প্রত্যেকেই এই ভিডিওটি দেখেছেন। কোন এক জেলার, সম্ভবত ওইটা শ্রীবর্দী থানার একটা উপজেলার একজন নেতা, তিনি তার নির্বাচন করার ব্যাপারে যেমন একটা প্রেশার আছে, আবার সবাইকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন করার ব্যাপারেও একটা প্রেশার আছে। যদি এটাকে পার্সেন্টেজ করি, তাহলে একটা পক্ষ চাইছে যে কোনো ভাবে নির্বাচন করে ফেলা হোক, এই পক্ষটা হয়তো 30%, আর 70% চাইছে যে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক। সেই কর্মী সমর্থকদেরকে বোঝাচ্ছেন যে না, ভোট জয়যুক্ত না হলে
কি হবে আর হা ভোট জয়যুক্ত হলে কি হবে। তিনি বলছেন সেখানে যে যদি না ভোট জয়যুক্ত করতে না পারি আমরা, তাহলে দেশ আর দেশ থাকবে না, ৭১ সব হারায় যাবে, ৭২-এর সংবিধান হারিয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। তো এই যখন তাদের নেতাকর্মীদের অবস্থা, তারা গণভোটকে না ভোটে রূপান্তরিত করার জন্য যখন এই ধরনের ক্যাম্পেইন চালাচ্ছে, এবং এটা কিন্তু অত্যন্ত সুকৌশলে তারা গণভোট এবং এই জাতীয় নির্বাচন একই দিনে করার জন্য তারা গো ধরেছিল বিএনপি, এবং তারা এক প্রকার মানে কোট করেছিল যে এটা লাগবেই, একই দিনে হতে হবে। উদ্দেশ্যটা কিন্তু ওইটাই ছিল যে যে কোনো ভাবে জামাত ইসলাম কিন্তু ওই সময় বলেছিল যে একই দিনে যদি গণভোট এবং জাতীয় নির্বাচন হয় তাহলে কিন্তু এই গণভোটের কোনো গুরুত্ব থাকবে না। এবং আপনি মনে করেন যে এখন তো পরিবেশ পরিস্থিতি যেটা, সেটা সুষ্ঠু নির্বাচন কিন্তু আমরা আশা করতে পারি না এখনো পর্যন্ত। সেখানে ব্যালট ছিনতাই হয়ে যাবে। বিএনপি নেতাকর্মীদের মুখে আমরা যে ধরনের হুমকি ধামকি শুনছি যে অমককে নির্বাচনে যেতে দিব না, এই যে বিএনপির এই মহিলা নেত্রী দেখুন সে কি বক্তব্য দিচ্ছে, তার উদ্দেশ্যটা দেখুন। 22 তারিখ থেকে আপনারা নির্বাচনের মাঠে থাকবেন, সাধারণ মানুষ, গরিব দুঃখী মানুষ, গুন্ডা পান্ডা ক্যাডার সন্ত্রাস চোর ডাকাত অন্য দলের মানুষ যেই হোক সবাইকে কাছে টেনে নিয়ে আমাদের দলের যে কোনো ভাবে নির্বাচনের দিন ব্যালট বাক্স ছিনতাই হয়ে যাবে। তো ব্যালট বাক্স যখন ছিনতাই হয়ে যাবে তখন তো সিল মারবে শুধু ধানের শীষে, আর গণভোটে ওই না ভোটে নার উপরে। অর্থাৎ এটিই ছিল পরিকল্পনা। এই পরিকল্পনার আলোকেই গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে রাখার পরিকল্পনা করা হয়েছিল। নিশ্চিত থাকতে পারি যদি সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে না ভোট জয়যুক্ত হবে, হ্যাঁ হেরে যাবে। আর যদি সুষ্ঠু নির্বাচন হয়, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয়, যদি ব্যালট বাক্স ছিনতাইয়ের হাত থেকে যদি রক্ষা করা যায়, পেশি শক্তির হাত থেকে যদি নির্বাচনকে রক্ষা করা যায়, নির্বাচন বাংলাদেশের একটা আমূল পরিবর্তন ঘটবে, যে পরিবর্তনের জন্য মানুষ মুখিয়ে আছে এবং মানুষ তাদের জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমেছিল। সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ, আমি কিন্তু প্রমাণ ছাড়া একটা কথাও বলি নাই, দয়া করে আপনারা আমাকে গালি দিবেন না। এগুলো আপনারা এটি নিশ্চিত করতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, যে তাহলে আপনি বলছেন যে আপনার হ্যাঁ ভোটের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, আপনারাই এগুলো করেছেন। হ্যাঁ অবশ্যই এই কৃতিত্ব আপনারা দাবি করতেই পারেন। ছাত্র দলের অনেক নেতাকর্মী জীবন দিয়েছে, স্বেচ্ছাসেবক দলের বিএনপির অনেক নেতাকর্মী এখানে জীবন দিয়েছে, তাহলে সেই জীবন আপনারা এটার দাবিদার হকদার। কিন্তু যখন আপনি এবং আপনার নেতাকর্মীদের মুখ থেকে আমরা দুই ধরনের বক্তব্য শুনি, তখন আমরা কারটা গ্রহণ করব? মির্জা ফখরুল ইসলাম আলমগীরটা যদি আমরা গ্রহণ করি, তাহলে আমির খসরু মাহমুদও তো দলের ভিতরে একজন সিনিয়র পারসন, তার কথা কেন ফেলে দিব? আফরোজা আব্বাসের কথা ফেলে দেই, তাহলে আপনার কোথায় আশ্বস্ত হবার কি কারণ থাকতে পারে যে এরপরে আর বলবে না? কারণ আপনার ওই বক্তব্যের পরেই কিন্তু রবিউল ইসলাম নয়ন এটি বলেছে। সুতরাং আমরা মনে করি বিএনপির উচিত ধোঁয়াশা তৈরি না করে জনগণকে পরিষ্কারভাবে এটি বলা যে আপনারা অবশ্যই হ্যাঁ ভোটে ভোট দিবেন, হ্যাঁ জয়যুক্ত করবেন, হাঁকে জয়যুক্ত করতে হবে, এরকম বলিষ্ঠ মানুষকে নির্দেশনা দিতে হবে। তাহলেই একমাত্র জনগণ বিশ্বাস করতে পারবে যে আপনারা